ভাবে এই মাদক আসক্তদের সেবা দেওয়ার কাজে এসে জড়িয়ে পড়লেন? খুব সুন্দর প্রশ্ন করছেন। হ্যাঁ, দেখেন, হ্যাঁ, আমি 90 সাল থেকে আমি বিটিভিতে নিশ্চিত একজন শিল্পী। আমি 85 সালে ঢাকা বিশ্ববিদ্যালয়ে যখন পড়ি, আমি মোহাম্মদ ভাইয়ের নাট্যচক্রে ইনভলভ ছিলাম। তারপরে হ্যাঁ, ইউনিভার্সিটি থাকতে বন্ধু বান্ধবরা মিলে হয়তো শখের বয়সে একটু টুকটাক এটা সেটা খেয়েছিলাম, কিন্তু এটা এডিকশনের পর্যায়ে যায় নাই। 90-এর পরে যখন আমি অভিনয়ে আমার খুব রমরমা অবস্থা শুরু হয়েছে, ঠিক সেই সময়ে 90, আপনারা জানেন যে আমাদের দেশের রাজনৈতিক ইতিহাস পট পরিবর্তনের একটা দারুণ সময়। এরশাদ স্বৈরাচারী পতনের আন্দোলনে আমি সক্রিয়ভাবে জড়িত ছিলাম, কিন্তু পরবর্তীতে হতে পারে একটা রাজনৈতিক হতাশা, সেখান থেকে আমি নিজের অজান্তেই আমি আসলে নেশায় খুব প্রচণ্ড রকমভাবে আসক্ত হয়ে যাই। এবং এই আসক্তির ফলে আমার জীবনের অনেক অনেক গল্প, যেগুলো আসলে সর্বসময় বলতে পারবো না, তবে একটা ইনফরমেশন আমি দিই। নেশা করতে 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 এক সময়ে আমি আমার পরিবার, সমাজ, ইভেন আমার রাষ্ট্রীয় সব জায়গা থেকে আমি বিচ্ছিন্ন হয়ে একা হতে শুরু করেছিলাম। এবং একাকিত্বটা খুব এমন পর্যায়ে চলে গিয়েছিল যেটা দুইটা রাস্তা ছিল। এক হলো নেশা করতে করতে মরে যাওয়া, অথবা রাস্তায় পাগল হয়ে ঘুরে বেড়ানো। এইরকম একটি অবস্থায় আমি একটা রিহ্যাব সেন্টারের সন্ধান পাই এবং আমি সেটাতে নিজে চলে যাই। নিজে চলে যাওয়ার যেদিন আমি রিহ্যাব সেন্টারে নিজে নিজে ভর্তি হতে যাই, ওই দিনের কথাটা আমার মনে আছে। সেটা হলো যে আমি সকালবেলায় উঠে, কারণ তখন আমার পছন্দটা ছিল হিরোইন, আমি খুব ব্যাপকভাবে হিরোইনে আসক্ত ছিলাম। তো আমি যখন সকালবেলায় উঠে আমার ক্রেভিংটা তৈরি হলো, যেটাকে বাংলায় বেড়া বলে, উইথড্রল সিমটম, তা আমার খেতেই হবে। আমি চোখটা বন্ধ করলাম যে আমার তো নিজের কাছে তখন টাকা পয়সা নাই, ফ্যামিলির নেওয়ার মতো আর সেই অবস্থা আর নাই, এমন করে ফেলছি। তারপরে চোখ বন্ধ করে একটু কিছু মানুষের মুখ ভাসানোর চেষ্টা করলাম যে ওর কাছে চাওয়া যাবে কিনা। ওর কাছে দেখলাম যে না, একটি মুখও আমার ভেসে উঠছে না, কারণ ইতিমধ্যে সবগুলো লোকের কাছ থেকে টাকা পয়সা নেওয়া হয়ে গেছে। ওই রকম একটি অবস্থায় আমি তখন চিন্তা করলাম, আমার এলাকায় একটা মহিলা মাদকগ্রস্ত। আমি চিন্তা করলাম যে টাকা পয়সা যেহেতু নাই, কী করা? তাহলে ওই মহিলা তো, ওরা তো কাপড়ের প্রতি আকর্ষণ থাকে, তাহলে আমার ওয়াইফের একটা শাড়ি নিয়ে যাই। একটা শাড়ি নিয়ে গেলে আমি আপাতত আমার এই কষ্টটাকে লাঘব করতে পারবো। তো আমি গিয়ে আলমারিতে গিয়ে আমি আমার একটা ওয়াইফের একটা শাড়ি ধরে আমি টান মারলাম, এটা আমার ওয়াইফ পিছন থেকে দেখে ফেলছে এবং সে এটা কনফার্ম হয়েছে যে হ্যাঁ, শাড়িটা যখন সে ধরেছে সেটা নিয়ে যাবে, কারণ এর আগে সেগুলো দেখে অভ্যস্ত যে গয়না বিক্রি করেছি, এটা বিক্রি করেছি, ওটা বিক্রি করেছি। তো সে তখন আমার পিছনে এসে বলল যে তুমি এই শাড়িটা নিও না, এটা বিয়ের পরে তুমি আমাকে প্রথম কিনে দিচ্ছিলা। তখন সে নিজে আরেকটা শাড়ি বের করে দিল যে এটা নিয়ে যাও, কারণ কনফার্ম যে ধরছে যখন নিবই। এনিওয়ে, আমি শাড়িটা নিয়ে সেই মহিলার কাছে যাই এবং আমি তাৎক্ষণিকভাবে আমার যে কষ্টটা, নেশার জন্য যে ক্রেভিং, সেটা আমি লাঘব করি। কিন্তু তারপরে যেটা হলো, আমার কাছে মনে হলো যে 1000 হাতুড়ি দিয়ে কেউ আমার মাথায় হ্যামার করছে, যে শ্যামল, মানে আমার বিবেক আমাকে প্রশ্ন করছে যে আজকে তুই তোর ওয়াইফের শাড়ি বিক্রি করে নেশা করছিস, এই হলো তোর জীবনের পরিণতি। তাহলে যদি এইভাবে চলতেই থাকে, তাহলে একটা সময় নিশ্চয়ই আসবে যেখানে তোর ওয়াইফকে কোথাও হয়তো তোকে রেখে সেই বিনিময়ে অর্থ নিয়ে তারপর তোকে নেশা করতে হবে। কারণ আমরা কিন্তু এর আগে গল্পে পড়েছি, জুয়ার কারণে বউ বন্ধক্রান্ত, এরকম ঘটনা আমাদের দেশে আছে, গল্প হইল যে একটা সত্য। ওইটা আমাকে এমনভাবে মাথায় হ্যামার করতে থাকলো, আমি পাগলের মতো হয়ে গেলাম। যাই হায়, তাই তো, যে জিনিসটা পরে আমার ওয়াইফ আব্রু রক্ষা করে, সেটা বিক্রি করে যদি আজকে আমি নেশা করতে পারি, তাহলে এইভাবে চলতে থাকলে এক সময় আমি আমার ওয়াইফকেও তো কোথায় আমি রেখে একটা মিথ্যা আশ্বাস দিয়ে তার বিনিময়ে অর্থ দিয়ে, কারণ নেশা করলে মানুষের হিতাহিত জ্ঞান থাকে না, মানুষের ভালো মন্দ বিচার করার ক্ষমতাটা শূন্যের কোঠায় নেমে আসে। তখন আমি এত এত ভীষণভাবে আমি আহত হইলাম, এরকম আহতটা আমি গত নেশা করাকালীন অবস্থায় হইনি। তখন আমি বাসায় এসে সিদ্ধান্ত নিলাম যে না, আর না, আমি নিজে একটি রিহ্যাব সেন্টারে স্বেচ্ছায় চলে যাই এবং ওখানে আমি চিকিৎসা।
বর্তমানে বাংলাদেশে মাদকাসক্তের কেবল ৩৭% শিশু আর বৃদ্ধ, আর ৬৩% তরুণ ও কিশোর কিশোরী। ১৮ বছরের বেশি বয়স্ক ৩.৩% মানুষই মাদকসেবী। ১২ থেকে ১৭ বছর বয়সীদের মধ্যে ১.৫%ই মাদকাসক্ত।